বাচ্চাটা 15 বছর বয়স, 2 সপ্তাহ ধরে প্রচন্ড জ্বর, অনেক জ্বর, 102 ডিগ্রি 3 ডিগ্রি জ্বর, হ্যাঁ, চারও উঠে যায়। তো অনেক ওষুধ খেয়েছে, অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছে, হোমিও ওষুধ খেয়েছে, অ্যান্টিবায়োটিক কোর্সও এর মধ্যে ছোট্ট করে একটা অ্যান্টিবায়োটিক কোর্সও কমপ্লিট করেছে। জ্বর ভালো হয়নি। ওষুধ খেলে সাময়িক কমে, কিন্তু ভালো হয় না। তো ছেলেটার বাড়ি মূলত রাজশাহী থেকে একটু দূরে, একটু দূরে মানে ভালোই দূরে, প্রায় 20 কিলোমিটার দূরে, 1 ঘন্টার পথ। সিএনজিতে গেলে 1 ঘন্টা লাগে, বা বাসে যাতায়াত করলে 1 ঘন্টার মতো লাগে। তো সে বাসে করে আসছে। তো চেম্বারে ঢুকে সে আমার সামনে যে চেয়ার আছে সেখানে বসলো। তো আমি বসেই, মানে যেটা হয়, আমরা প্রথম যখন, তার বাবা আমার পরিচিত, মূলত বাবা মা দুইজনই আমার খুব ঘনিষ্ঠ আর কি, পুরো পরিচিত। তো আমরা হয় কি, সাইলেশিয়ার যে বিষয়টা থাকে, যে আমরা প্রথম প্রথম যখন কেস টেকিং হয়, বা এই ছেলেটা আমার কাছে আগে আসেনি, সে রাজশাহী শহরেই থাকে, এখানেই কোন একটা স্কুলে ইয়ে করেছে, মানে একটা কোচিং টোচিং কিছু একটা করে, এখানে সে মেস ভাড়া করে থাকে, একাই মানে মেসে থাকে বন্ধু বান্ধব সহ। তো সে মানে সাইলেশিয়ার যে কথাটা বললাম, যে আমাদের চেম্বারে ঢুকলেই আমরা কিন্তু সাইলেশিয়াকে ধরে ফেলতে পারি উইদিন 2 মিনিট, 5 মিনিট, খুবই ইজিলি। এখন সে কোন অসুখ নিয়ে আসলো সেটা কিন্তু ফ্যাক্টর না আমাদের কাছে, সে ক্যান্সার নিয়ে আসছে না আলসার নিয়ে আসছে না জ্বর সর্দি কাশি। আমরা যদি সাইলেশিয়াকে পেয়ে যাই, আপনি সাইলেশিয়া খালি দিবেন, আপনার শুধু অভিজ্ঞতা, পটেন্সি সিলেকশনটা, আপনি পটেন্সিটা যদি দিয়ে দিতে পারেন তাহলে মুহূর্তের মধ্যেই কাজ। তো যাক, ছেলেটা এসে আমার চেয়ারের সামনে, আমার ঠিক সামনে যে চেয়ারটা আছে সেখানে বসছে। তো আমি একটু, মানে মনে হলো সাইলেশিয়া, ও ঢোকার সময় একটু ইয়ে হলো। তো আমি খেয়াল করছি, দেখছি যে সে কন্টিনিউয়াসলি পা এরকম করে নাড়াচ্ছে, হ্যাঁ, পা ঝাঁকাচ্ছে। তো একাই আসছে। তো আমি ভাবলাম যে একাই আসলে তো নতুন, একটু হতেই পারে টিমিডিটির কারণে হয়তো, এক একজন সবসময় তো সাইলেশিয়া এরকম করে হাত কসলাবে না, পাও ওরকম হতে পারে। তো আমি একটু, মানে আমার সামনে ইয়ে আছে, ল্যাপটপ আছে, একটু একটু হটে আমি দেখার চেষ্টা করলাম যে টিমিডিটি, আর টিমিডিটি পেয়ে গেলে তো সাইলেশিয়া, কোনো কথা নেই। তো আমি বললাম, কি টেনশন হচ্ছে? তো বললো না, মাথা ঝুঁকালো আর কি, হচ্ছে না। কি ভয় লাগে? বলে না, ভয়ও লাগছে না। তাহলে? তো একদম ভাবলেশ ভাবে এরকম করে তাকায় থাকলো। তখন আমি দেখলাম যে না, কথা বলছে না। তো আমি বললাম যে তাহলে পা কাঁপাচ্ছ যে? ও আঙ্কেল, ওটা এমনি এমনি, আমার এমনি এরকম করে কাঁপে। মানে আমার সামনে বলে না, এমনি বাহিরেও তার এরকম পা কাঁপে। বললাম, কি জ্বর হয়েছে? তোমার মা বললো। তো জ্বর কি মেপে দেখেছো? বলছে হ্যাঁ। কত থাকে? 2-3 আসে। তো জ্বর যখন বেশি আসে, এই কোশ্চেন গুলো আপনারা করবেন, যে কারো যে জ্বর বেশি হলে আপনি কি করেন, কি করতে ইচ্ছা হয়? আমি জিজ্ঞাসা করলাম, জ্বর যখন তোমার অনেক বেশি আসে তখন তুমি কি করো? তখন বলছে যে জ্বর আসলে মা আমাকে প্যারাসিটামল খাওয়ায় দেয়, খাওয়ার পরে কমে, কিন্তু আবার 6 ঘন্টা পরে আবার জ্বর আসে। তো পরে জ্বর বেড়ে যাওয়ায় 6 ঘন্টা না, তারপরে প্যারাসিটামল খাওয়ার পরে দেখা যাচ্ছে 3-4 ঘন্টা পর পর আসা শুরু হয়েছে। তো মা একটা প্যারাসিটামল দিল, হলো না, এর পরের বারে আমাকে 2টা করে প্যারাসিটামল দিল। বলছে যে পরে জ্বর বেড়ে গেলে মা আমাকে 2টা প্যারাসিটামল দেয়। এরপরে যখন জ্বর কমলো না, তখন মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার তো অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, অ্যান্টিবায়োটিক খেলাম, খেয়েও জ্বর ভালো হলো না, কমলো না। এরপরে মা আমাকে আমার এলাকার একজন হোমিও ডাক্তারের কাছে নিয়ে যান, তিনি 2-3 বার ওষুধ দেন, কিন্তু ওষুধ খেয়ে কমছে না। ওষুধ খাওয়ার পরে আবার দেখা যাচ্ছে অনেক জ্বর চলে আসে, ঘন ঘন ওষুধ খেয়েও কিছু হয় না, তখন আবার প্যারাসিটামল খেতে হয়। মানে হোমিও ওষুধ খেয়েছে, খেয়ে আবার জ্বর 102-3 ডিগ্রি হয়ে যায়, তখন দেখা যাচ্ছে কমতেছে না, তখন আবার প্যারাসিটামল খাচ্ছে। আমি আসলে জানতে চাইলাম সে কি করে, সে এত কিছু বলে ফেললো। তো যাক, আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা জ্বর যখন তোমার খুব বেশি আসে, 102 ডিগ্রি বা 3 ডিগ্রি, তখন তুমি কি করো, বা তখন কি করলে তোমার ভালো লাগে? আমি একটু খোলাসা করে প্রশ্নটা করলাম। তখন বলছে আমার কিছু
আমি কিছুই করি না, শুধুমাত্র শুয়ে থাকতে মন চাই। তো যাক, আমি দেখলাম যে আর খুব বেশি ইয়ে করছে না। বললাম যে, তো তুমি এত দূরে আমার কাছে আসলা কেন? তুমি বাসায় ছিলে, এত দূরে আমার কাছে আসার দরকারটা কি? তখন বলছে, মা বলছে আপনাকে দেখাতে। তো হোমিও ওষুধ তো খেয়েছো। হ্যাঁ, আমি তাকে বললাম যে হোমিও ওষুধ তো তুমি খাইছো, কিন্তু কোনো উপকার তো তুমি পাওনি। তো আবার কেন আমার কাছে খেতে চাচ্ছ? রাজশাহীতে তো আসছো, এলোপাথি ডাক্তারের কাছে গেলে হতো, বড় এলোপাথি ডাক্তার আছে, মেডিকেল কলেজ আছে, সেখানে যেতে পারতা। সেখানে না গিয়ে আমার কাছে কেন আসলা? আমার কাছে এসে কেন ওষুধ খেতে চাচ্ছ? তখন বলছে যে মা আপনাকে দেখাতে বলছে। আমি এলোপাথির কথা বলেছিলাম, কিন্তু মা নিষেধ করে দিয়েছে, বলল তুমি ওনার কাছে যাও। তো আমার বোঝা হয়ে গেছে। তো বললাম, আর কিছু বলতে চাও? না, সেরকম কিছু না। আমার হচ্ছে যে তোমার কি কোনো কিছু নিয়ে, কোনো বিষয় নিয়ে কোনো স্ট্রেস আছে? স্ট্রেস বলতে পড়ালেখা বা পারিবারিক কোনো বিষয় নিয়ে তুমি কোনো টেনশন বা কোনো পেরেশানি এরকম কিছু আছে? তো বলতেছে যে না, সেরকম কিছু নাই। আমার বাসায় ছোট বোন আছে, খুব বেশি যদি সে বিরক্ত করে তাহলে তখন আমার মেজাজটা খারাপ হয়ে যায়, আমার কান টান লাল হয়ে যায়। তো আমি খেয়াল করে দেখেছি আমার মেসের রুমমেটরাও যদি আমাকে বিরক্ত করে বা কোনো কারণে আমার মধ্যে যদি বিরক্ত চলে আসে, তখন আমার কান গরম হয়ে যায়, কান দিয়ে ভাপ বের হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কিছু? না, আর কিছু না। জাস্ট সিম্পল। আমাদের কিন্তু অন্য কিছু দেখারও প্রয়োজন হলো না। পিপাসা কেমন, কিসে ভয়, কি খেতে ইচ্ছা করে, দরকার নেই। রুগী যেটুক বলছে এইটুকের মধ্যেই যদি আমার কোনো প্রচলিত, আমার জানা কোনো মেডিসিনের শেডের সাথে মিলে যায়, তখন আমি দুই চারটা প্রশ্ন করব, প্রশ্ন করে ভেরিফাই করেই মেডিসিন দিয়ে দেবো, তাহলে এনাফ। আর কিছু করার দরকার নাই। নট নেসেসারি যে ওই মেডিসিন আপনার অ্যাকোনাইট হতে হবে, ওইটা বেলেডোনা হতে হবে, আইসোমাস হতে হবে, তা না। আপনি সিম্পল যে জিনিস বুঝছেন, আপনি টেনে নিয়ে যে ওখানে বসেন না, ইজিলি ওই মেডিসিনের খাপে খাপ যখন মিলে যাবে, ইজিলি, ইজি গোয়িং, ইজি, আপনি যখন মিলাই দেবেন, বাস, আর আপনার কিছু করা যায় না। তো এই কেসটা কি হচ্ছে, আমি একটু অ্যানালাইসিস করি। আমাদের খুব সুন্দর একটা রুব্রিক্স আছে, আমরা এটা জানি। রুব্রিক্সটা হলো ডেলুশন, ডেলুশন হেড বিলং টু অ্যানাদার, ডেলুশন হেড বিলং টু অ্যানাদার। ঠিক আছে, ডেলুশন হেড বিলং টু অ্যানাদার। তো এইখানে কোথায় হেডের কথা কোথায় আসলো? এখানে রোগী কোথাও বলেছে যে আমার মাথা অন্য অন্যের ঘরে চলে গেছে? তা তো যায়নি। কিন্তু আমি কেন এই জায়গাটায় চিন্তা করতে পারি, বা আমরা কেন চিন্তা করতে পারি? দেখেন, ছেলেটার বয়স 15 বছর বয়স, সে একাই রাজশাহী শহরে থাকতে পারতেছে, যেতে পারতেছে, কিন্তু তার জ্বর অবস্থায় মা যা যা বলছে সে তাই করতেছে। জ্বর অবস্থায় মা বলছে যে অ্যালোপ্যাথি প্যারাসিটামল একটা খাও, একটা খাচ্ছে, দুটা খাও, দুটা খাচ্ছে। মা যেভাবে বলতেছে সে কিন্তু চিন্তাও করছে না যে আমার দুটা প্যারাসিটামল খাওয়া যাবে না। অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাও, সে এলোপাথির কাছে যাচ্ছে। ডাক্তার কাউসারের কাছে যাও, সে ডাক্তারের কাছে যাচ্ছে। আর তাছাড়া আমি যা যা কোশ্চিন করেছি দেখেন, সবগুলার উত্তরে সে কি বলছে? মা এটা বলেছে, মা ওটা বলেছে, মা বলেছে তাই করেছি। এত দূরে কেন আসছো? মা বলেছে তাই এসেছি। মানে কি? এই যে মা বলেছে তাই এসেছে, এর মানে কি? মানে সে যেটা করছে সেটা নিজের ব্রেনের, নিজের যে মস্তিষ্কের, নিজের যে মানে কি বলবো, মস্তিষ্ক পাওয়ার আছে, সেই ব্রেনটাকে সে ইউজ করছে না, বরং মায়ের ব্রেনে সে চলছে। মা যা বলতেছে, মায়ের বুদ্ধিতে, তাই না? মা যেটা প্রসেস করে দিচ্ছে সে অনুযায়ী চলতেছে। এই কারণে এই রুব্রিক্সটা এই কেসের মধ্যে কিন্তু খুব সুন্দর করে ফিট করা যায়। ডেলুশন হেড বিলং টু অ্যানাদার। ঠিক আছে, এইটুক থেকেই কিন্তু আমরা অ্যালুমিনার, যদিও হেড বিলং টু অ্যানাদারের মধ্যে আরো মেডিসিন আছে, থুজা আছে, ন্যাট্রামিউর আছে, কিন্তু থুজার প্রেজেন্টেশন এক ধরনের হবে। কখনো সুযোগ থাকলে আমি এই রুব্রিক্স নিয়ে ক্যানাবিস ইন্ডিকা কেমন করে, ন্যাট্রামিউর কেমন করে, এই বিষয়গুলো নিয়ে আমি উদাহরণ সহ আলোচনা করব, যদি ভবিষ্যতে কখনো সুযোগ হয়। একদিনে তো এইভাবে আগানো যাবে না, মানে আলোচনা করলে আগানো যাবে না আর কি। তো এরপরে বাচ্চাটা কি বললো, যে আমাকে যখন
এ খুবই ফিজিক্যাল লেভেলের রুব্রিক্স, মানে আমি ফিজিক্যাল লেভেলের রুব্রিক্স অত বেশি ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, তারপরেও আপনাদেরকে জানানোর জন্য বলতেছি। তারপরে ছেলেটা কি বলছে যে আমার বোন যদি একটু জ্বালায়, আমার মা রুমমেটরা যদি একটু ইয়ে করে, বা কেউ যদি আমাকে একটু ইরিটেট করে, অসুস্থতার মধ্যে আমার বোন ইরিটেট করছিল, তখন কি আমার কান গরম হয়ে যাচ্ছিল, আমার আমার ইরিটেশন থেকে আমার এয়ার হট হয়ে যাচ্ছিল। তাহলে আমাদের একটা রুব্রিক্স আছে খুব সুন্দর, দেখেন, এটা সিঙ্গেল মেডিসিন, ইরিটেবিলিটি, ইরিটেবিলিটি এয়ার, সরি, ইরিটেবিলিটি ইয়ার বানান কি, ই এ আর, লেখা হচ্ছে না কেন, ই এ আর, আচ্ছা ওইটা আছে ইয়েতে সম্ভবত কমপ্লিট রেপার্টরিতে। হ্যাঁ, কমপ্লিটে যাই। ইরিটেবিলিটি ইয়ার, ইয়ার্স উইথ হট, এই ইরিটেবিলিটিতে তার কান গরম হয়ে লাল হয়ে যায়, একটাই মেডিসিন। হ্যাঁ, তাও আবার হ্যানিম্যানের দেওয়া, হ্যানিম্যান সাহেবের রেফারেন্স এটা। ইরিটেবিলিটি এর মাথায় রেখেন, ইরিটেবিলিটি ইয়ার উইথ হট, খুবই ফিজিক্যাল সিমটম নিঃসন্দেহে। হ্যাঁ, এগুলো মেন্টাল লেভেলে ইউজ করা যায়, কিন্তু এটাকে আপনি ফিজিক্যাল লেভেলে এখন শিখে রাখেন। ঠিক আছে, জ্বরের সময় সে কি বললো, জ্বরের সময় কিচ্ছু করতে চায় না, বিছানায় পড়ে থাকতে চাই, বিছানায় থাকতে চাই। খুব ফিজিক্যাল লেভেলে যদি চিন্তা করি তাহলে কি রুব্রিক্স আসবে, বেড রিমেন ইন বেড ডিজায়ার, বেড থেকে আর উঠতে চাই না। আমরা যদি এত ফিজিক্যাল লেভেলে ইউজ করি না, বেড রিমেন ইন বেড ডিজায়ার টু। ঠিক আছে, তারপরে চেম্বারে ঢুকে কি করলো সে, চেম্বারে ঢুকে সে যদিও টিমিডিটি ছিল, সে এই অ্যালুমিনা, এই বাচ্চাটাকে অ্যালুমিনা দেওয়া হয়েছিল, অ্যালুমিনার একটা ইয়ে হচ্ছে অ্যাফেকশন, তারা খুব বেশি করে। এই অ্যাফেকশনটা ধরাটা খুবই মানে চৌকস যদি হতে পারেন তাহলে আপনি তার অ্যাফেকটেশনটা ধরতে পারেন। তার টিমিডিটির মানে অ্যাফেকটেশন দিয়ে কিভাবে করছে, সে চেম্বারে ঢুকেই তার পাটা কি হচ্ছে, রেস্টলেসনেস হয়ে যাচ্ছে। হ্যাঁ, রেস্টলেসনেস, আমাদের রুব্রিক্স আছে রেস্টলেসনেস সিটিং হোয়াইল, রেস্টলেসনেস, রেস্টলেসনেস সিটিং হোয়াইল, রেস্টলেসনেস সিটিং হোয়াইল। ঠিক আছে, এটা লিখে নিতে পারেন, রেস্টলেসনেস সিটিং হোয়াইল। এর খুব কাছাকাছি একটা খুব সুন্দর রুব্রিক্স হচ্ছে রেস্টলেসনেস, এটাও কমপ্লিট রেপার্টরিতে আছে। এটা হচ্ছে রেস্টলেসনেস, রেস্টলেসনেস, নার্ভাসনেস, সিটিং হোয়াইল। কমপ্লিটে খুব কম মেডিসিন দেওয়া আছে সিটিং হোয়াইল। হ্যাঁ, রেস্টলেসনেস, নার্ভাসনেস, সিটিং হোয়াইল। ঠিক আছে, আর আমরা ফিজিক্যাল যেহেতু বললাম, দেখেন ফিজিক্যালের মধ্যে এক্সট্রিমিটিস অধ্যায় যদি আমরা পাই, যাই মানে পা নড়াচ্ছে এই জায়গাটা যদি আমরা দেখি, তাহলে আমরা যাই হচ্ছে এক্সট্রিমিটিস, এক্সট্রিমিটিস, এক্সট্রিমিটিস কই গেল, এই যে এক্সট্রিমিটিস, রেস্টলেসনেস, এক্সট্রিমিটিস, রেস্টলেসনেস, লোয়ার লিম, লোয়ার লিম, লোয়ার লিম, ফিট, ফিট লেইং হোয়াইল, এই যে লেইং হোয়াইল। হ্যাঁ, এটা আমি একটা রুব্রিক্স আপনাদেরকে বলছি, কেসের সাথে সম্পৃক্ত না, তারপরেও বলতেছি, রেস্টলেসনেস, লোয়ার লিম, ফিট লেইং হোয়াইল, মানে শুয়ে পড়লে এদের পা নাচাতে থাকে। আপনারা একটু কল্পনা করেন, আমাদের অনেকেই আছে দুইটা মেডিসিন, সালফার এবং অ্যালুমিনা, পা এরকম করে সবসময় অনবরত ঝুঁকাতেই থাকে, শুলে উচিত হয়ে শুলো, বাস উপরে হয়ে শুলো, তাও এরকম করে পা নড়াতেই থাকে। আমরা দেখেছি না, এরকম নড়াতেই থাকে। ঠিক আছে, দুইটা মেডিসিন, আমরা কিন্তু ফিজিক্যাল দিয়ে ওইভাবে যেতে পারি। তো যাক, এটা আমি যেহেতু খুঁজতে যে পেয়েছি, আমি এই কারণে রুব্রিক্সটা আপনাদেরকে দেখাই দিলাম। তো ছেলেটাকে অ্যালুমিনার 1 m দেওয়া হলো। আমরা সাধারণত জ্বর হলে আমরা যত মেন্টাল বিষয়গুলোকে যত পারফেক্টলি পাবো, আমরা তত হায়ার পটেন্সির দিকে যাই। ঠিক আছে, তো জ্বরের ক্ষেত্রে 1 m 10 m দিয়ে আমি শুরু করি। তো এই বাচ্চাটাকে 1 m দেওয়া হলো, দেওয়ার পরে মজার ব্যাপার হচ্ছে ওই 1 m খাওয়ার পর দিন থেকে আমি ফলো আপে জেনেছি, পরদিন থেকে তার আর জ্বর আসেনি, এবং পরের দিনে তার যে দুর্বলতা ছিল সেটা কেটে গেল, খাওয়ার রুচি নষ্ট হয়ে গেছিল সেটাও ঠিক হয়ে গেল, আর টয়লেটে তার প্রবলেম ছিল, এই অ্যান্টিবায়োটিক খেয়ে টয়লেট প্রচন্ড কষা হয়ে গেছিল,
সেই টয়লেটের প্রবলেমটাও সলভ হয়ে গেল। ঠিক আছে? তো একটা জিনিস কি দেখেন, আমরা অ্যালুমিনাকে কিন্তু সাধারণত জ্বরের ওষুধ হিসেবে ব্যবহার করি না। হ্যাঁ? কিন্তু আপনি যদি রোগীর প্রকৃতি মানে রোগীর নেচার, তার ইন্টেলেকচুয়ালিটি, তার ইমোশনকে মেডিসিনের নেচারের সাথে মিলাতে পারেন, তাহলে একদম ম্যাজিকের মতন রেজাল্ট পাবেন। ফেল হওয়ার কোনো চান্সই নাই। এটা একদম লিখে রাখতে পারেন। আপনার মূল জায়গাটা হচ্ছে তার ইমোশন, তার ইন্টেলেকচুয়ালিটি, হ্যাঁ? তার নেচার। এই জায়গাগুলাকে ধরে মেডিসিনের ইয়ের সাথে মিলাতে হবে। তাহলে একদম রেজাল্ট পেয়ে যাবেন। ঠিক আছে? তো এই ছিল ওই কেসটা। এরপরে আমি যে কেসটা শেয়ার করেছি আমাদের গুগল ক্লাসরুমে, আপনারা অনেকেই যেখানে অংশগ্রহণ করেছেন, যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন জানাচ্ছি। ভুল ঠিক সেটা তো আলাদা বিষয়, কিন্তু অংশগ্রহণ করাটা একটা বড় বিষয়। হ্যাঁ, সবচেয়ে বড় বিষয় এটা আমি মনে করে থাকি। তো কেসটা আমি একটু পড়ে শোনাই, তাহলে যারা পড়েননি তাদের জন্য সুবিধা হবে। একটা 4 বছরের বাচ্চাকে নিয়ে তার মা আর ফুপু এসেছিল। তার বাচ্চার শরীরে স্ক্যাবিস। স্ক্যাবিস কি? আমরা কি স্ক্যাবিস সম্পর্কে জানি? স্ক্যাবিস কি বলেন তো দেখি একজন? বাংলা যেটাকে খোসপাসরা বলে। স্ক্যাবিসটা কি? কেউ একজন বলেন একটু শুনি। স্যার এটা মাইট ইনফেস্টেশন দিয়ে হয়, এক ধরনের জীবাণু ছোট ছোট। এক্স্যাক্টলি, এক ধরনের, থ্যাংক ইউ, এক ধরনের মাইট ইনফেকশন দেওয়া হয়। মাইট মানে কি? উকুন টাইপের, তাই না? অতি ক্ষুদ্র পোকা, খুবই ছোট। এটা কি হয়? ত্বকের স্পর্শে এসে, মানে সাধারণত ছোট বাচ্চাদের বেশি হয়, ত্বকের স্পর্শে এসে খুব দ্রুত ছড়ায় পড়ে। এবং মানে আপনি দেখবেন দুটা তিনটা, পরের দিন দেখবেন হয়তোবা সারা শরীর ভয়াবহ আকারে ছড়িয়ে গেছে। আর এই গরমকালে স্ক্যাবিস অনেক বেশি হয়। আর মজার ব্যাপার হচ্ছে গত বছর তো মনে হচ্ছে যে স্ক্যাবিসের মহামারী হয়ে গেছে, খালি পেশেন্ট আসে স্ক্যাবিস নিয়ে। হ্যাঁ, খুবই মানে আমরা পেশেন্ট পেয়েছি। তো স্ক্যাবিজে আপনার আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম তখন ওই টেটনিসল বা এই টাইপের একটা মেডিসিন ছিল। সেই মেডিসিনটা সারা শরীরে মাখায়ে শুধুমাত্র ছোট্ট আন্ডারওয়্যার টাইপের কাপড় পরায়ে রোদে শোয়ায় রাখতো, তাই না? আপনাদের হয়তো মনে আছে যাদের হয়েছে। এই খুব বিরক্তিকর, নিমের পানি দিয়ে ধুয়ে রাখা, মানে তখন তো অত ভালো ট্রিটমেন্ট ছিল না। তো এটা খুবই ছোঁয়াচে রোগ। আমরা দুটো কথা না বললেই নয়, কারণ এগুলো রুগী আপনাদের কাছে আসবে। আপনারা যে জিনিসটা ফার্স্ট পরামর্শ দিবেন সেটা হচ্ছে যে অন্য কারো গামছা, অন্য কারো তোয়ালা, কাপড় ব্যবহার করা যাবে না। যে ইনফেক্টেড তার কাপড় যাতে অন্য কেউ ইউজ না করে, ঠিক আছে? এবং ভালো করে কাপড়, সাবান, ডেটল যা দিয়ে ধুয়ে রোদে শুকাতে হবে। এটা একটা বড় বিষয়, রোদে শুকাতে বলতে হবে। গেল। আর প্রচুর পরিমাণে ফলমূল, লিফি সবজি এগুলা খেতে বলতে হবে, বুঝছেন? এই পরামর্শটা আপনারা ডেফিনেটলি দিবেন। আর পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। ফলমূল তো খাবেই। আর যেটা নিষেধ করবেন সেটা হচ্ছে শরীরে যাতে সাবান না দেয়, ক্ষার ব্যবহার করা যাবে না। এই ইয়েটা আপনারা অবশ্যই দিবেন। স্ক্যাবিস কিভাবে চিনবেন? স্ক্যাবিস সাধারণত এই যে এক্সট্রিমিটিস, হাত পায়ের ইয়েগুলোতে হয়, এই যে এই হাতের এই জয়েন্ট গুলাতে কোনোয়ের, মানে তারপরে আমাদের দুই পায়ের কুচির মধ্যে, হ্যাঁ, গোপনাঙ্গের আশেপাশে, এগুলা জায়গায় খুব বেশি হয়। এগুলা তাদের স্ক্যাবিসের একদম প্রিয় জায়গা। এই জায়গাগুলোতে অনেক বেশি হয়। দেখা যাচ্ছে যে ছোট ছোট দানাকৃতির হয় এবং চুলকায়, বেশ চুলকায়। রাতের বেলা একটু গরম পড়লে তো আর কথাই নাই, সেরকম চুলকায়। চুলকানোর মধ্যে আবার এক ধরনের পানি পানি, আঠা আঠা পানি পানি বাড়ায়। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে চিকিৎসা যদি না করে তখন ওইগুলোতে পুঁজ হয়ে যায়। আর এইরকম পুঁজ টুজ হলে দেখা যাচ্ছে তার জন্য জ্বরও হতে পারে। তো এগুলা মাথায় রাখতে হবে স্ক্যাবিস নিয়ে। হ্যাঁ, আমি স্ক্যাবিসের ক্লাস নিচ্ছি না, একটু বলে নিলাম, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এই বাচ্চা মানে তার স্কিনে স্ক্যাবিস হয়েছে, সে চুলকায় চুলকায় স্কিন পুরো লাল হয়ে ফুলে গেছে। তো বাচ্চাটা মায়ের পাশে চেয়ারে বসেছিল। বললাম যে কবে থেকে এরকম হচ্ছে? বাচ্চার মা উত্তর দিল 10-12 দিন আগে প্রথম তার হাতের একটা জায়গায় চুলকানির মতন কয়েকটা দেখলাম,
তো ভাবলাম মশার কামড়ে এরকম হয়েছে, কিন্তু এখন দেখছি যে অনেক জায়গায় বের হয়ে গেছে। তো বললো এখন এটা তো অনেক কিছু হতে পারে, চুলকানি হতে পারে, দাঁত হতে পারে, ওই ওই টাইপের একটা জায়গা দেখে তো এভাবে বোঝা যায় না। তো আমি বাচ্চার কাছে যখন কাছে যাওয়ার একটা কারণও আছে, স্টামোনিয়াম বা হায়াসোমাসলে খুব সহজেই কাছে গেলে চেনা যায়, বা ওই যে আপনাদেরকে বলেছিলাম ক্যামোমিলা, সিনা, ডেফিনেটলি খুব ভালোভাবে চেনা যায়। তো আমি ফিজিক্যালি এক্সামিন করার চেয়ার থেকে উঠে বাচ্চার কাছে যখন গেলাম, তার হাতের আঙ্গুলগুলা দেখছি যে একদম ইয়েগুলাতে চুলকানি স্পষ্ট লালচে হয়ে ফুটে উঠেছে। তো এই সময় বাচ্চার চেহারা দেখে মনে হলো যে আমি কাছে যাওয়াতে একটু ভয় পাচ্ছে, এবং খুব সাবধানে আমি কি করছি তা খেয়াল করছে। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে এরকম করে মানে ইয়ে করে আমাকে দেখা যাচ্ছে, তাই না, একটু এরকম করার মানে দাঁত কাটতে লাগলো। তো আমি মাকে বললাম যে এগুলো কি শুধু হাতে হয়েছে না অন্য কোনো জায়গাতে আছে? তখন মা বলছে না না না, আরো অনেক জায়গায় আছে, পায়েও আছে। তো আগে থেকে ওর শরীরে যেখানে মশা কামড়ায় সেখানেই পেকে গিয়ে ছোপ ছোপ দাগ হয়ে যায়। তো এবার বাচ্চার ফুপু তার পায়ের হাতেরটা তো দেখলাম, এবার পায়ের প্যান্টের ওই ইয়ে চাড়লো আর কি, কাপড় ছেড়ে দেখায়, বলে দেখেন দেখেন ভাই, এই যে পায়ের গুলা এরকম। তো এই সময় দেখতেছি যে সাধারণত হয় কি বাচ্চারা কাপড় চানলে বা কাপড় খুললে একটু ঝামেলা করে, কিন্তু এই বাচ্চার মধ্যে কোনো প্রকার ঝামেলা দেখলাম না, খুবই স্বাভাবিক ভাবে ফুপুকে কাপড় তুলে দেখাতে দিল। তো এর আগেও কি এরকম হয়েছে? তো মা বলছে যে গত বছর এরকম হয়েছিল। তো তখন কি করেছিলেন? তো বলছে যে আহ, পারমেথ্রিন মলম, পারমেথ্রিন মলম পাওয়া যায়, স্ক্যাবিস আর কি কি সব কাভার করে আর কি, মলমের নাম এরকম আছে, স্কোয়ারেরটার নাম সম্ভবত স্কেলিস, আমার নামটা মনে পড়ছে না। তো এই মলম গুলা হয় কি একটু মাখলে, 2-3 দিন মাখলেই মোটামুটি একটু রিলিফ হয়। তো গত বছর তারা এই মলমটা 2-3 দিন মাখার পরে পুরো ভালো হয়ে গেছিল। এবার আমি জিজ্ঞাসা করলাম যে তাহলে এবার মলমটা দেননি? হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু এবার কোনো কাজই করেনি, বরং বেড়েছে। এবার দুই হাতের সাথে সাথে পায়ে উঠেছে, কমছে তো না। তো এবার বাচ্চা একটু জোরে করে ইয়ে করে বলছে যে আমার পিঠও চুলকায়। মানে কি? মানে হচ্ছে বাচ্চাটা তার সম্পর্কে যা বলা হচ্ছিল তা কিন্তু সে মনোযোগ দিয়ে শুনছিল, এবং যখন তার কাছে মনে হলো মা তো পিঠের চুলকানির কথা ডাক্তারকে বলছে না, তখন সে পিঠ গুলো দেখানোর জন্য বারবার ফুকুকে ইনসিস্ট করার জন্য মূলত এইভাবে বলছে আমার পিঠেও আছে, পিঠেও আছে, পিঠেও আছে। মানে সে এমন ভাবে ইয়ে করতেছিল যে আমার কাপড়টা খুলে দেখো। এবার ফুপু বুঝতে পারছে, ফুপু তার পিঠের কাপড়টা চেড়ে দেখালো। এই সময় যখন ফুপু পিঠের কাপড়টা চেড়ে এতখানি তুললো, তখন বাচ্চা খুব শান্তভাবে মানে তার পিঠ দেখাতে দিল, ঘুরে আমাকে এভাবে দেখাচ্ছে। হ্যাঁ, তো আমি জিজ্ঞাসা করলাম যে চুলকানি নিয়ে সে কি, মানে আমি বেসিক্যালি জিজ্ঞাসা করছি মা ফুপুকে যে চুলকানিটা নিয়ে সে কি খুব পেরেশান থাকে কিনা, বিরক্ত থাকে কিনা। তো মা বলছে যে সারাদিন চুলকাতে থাকে। তখন সাথে সাথে বাচ্চাটিও জোরে জোরে বলে উঠলো। আমি কিন্তু তাকে জিজ্ঞাসা করি, মায়ের দিকে তাকাইছি, এবং বাচ্চা একদম জোরে জোরে বলতেছে যে আমার খুব চুলকায়, চুলকাতে খুব মজা লাগে। নিজে নিজে কিন্তু সে কথা বললো যে খুব মজা লাগে। তো আমি তখন তার দিকে তাকে বললাম যে তুমি যখন খুব চুলকাই তখন কি করো? তখন আমি চুলকাতে থাকি। ঠিক আছে, চুলকাও, তো নিজে নিজে চুলকাও না মাকে বলো যে আমাকে চুলকিয়ে দিতে? তখন আমি চুলকাই, মাম্মার সামনে চুলকালে বকা দেয়। তো মা বলছে যে ও চুলকাতেই থাকে, চুলকাতেই থাকে, চুলকাতে চুলকাতে একদম ক্ষত করে রস বাইর করে ফেলে, তখন আমি ওকে বকা দিই, এই জন্য সে আমার সামনে চুলকায় না। তো আমি বাচ্চাটাকে বললাম তাহলে তুমি মায়ের সামনে চুলকানি আসলেও চুলকাও না, আড়াল লাগিয়ে চুলকাও না? তখন বাচ্চাটা বলছে যে মায়ের সামনে আমি চুলকাই না, আমি চুপচাপ বসে থাকি, যতক্ষণ মা থাকে সে কিন্তু আসলে চুলকায় না। হ্যাঁ, চুলকানি আসলেও সে চুলকায় না, মা নাই, চুলকানি না থাকলেও মনে হচ্ছে যে সে চুলকাচ্ছে। আমি বললাম যে তাহলে তুমি কি মাকে ভয় পাও? মা মাম্মা শুধু বকা দেয় আর মারে,
তো ফুপু বলল যে ওর মাকেও আসলে ভয় পায়। হ্যাঁ, যতই চুলকাক না কেন মায়ের সামনে সে চুলকাবে না, কিন্তু যখনই মা নাই হয়ে গেল, মা কোথাও চলে গেল কাজে বা বাইরে, শুরু হয়ে গেল এবং মহা সুখে চুলকাচ্ছে। তো আমি বাচ্চা, হ্যাঁ তাই? তখন বাচ্চাটা বলল যে আমার ভয় করে, মাম্মা শুধু মারে যে। এইটুকুই আর কি। এইখানে এর মধ্যে কিন্তু একটা মেন্টালিটি এইখানে খুব ভালো ইয়ে ফুটে উঠেছে। আমাদের এখানে দুইজন অ্যান্সার কিন্তু সঠিক দিয়ে দিয়েছেন, একজন আনারুল্লাহ আর আমাদের ফিরোজ, ডক্টর ফিরোজ, দুইজনই কিন্তু অ্যান্সারটা দিয়েছেন, কিন্তু তারা বুঝে দিয়েছেন কিনা আমি জানি না। আমি বোঝানোর জন্য ইয়ে করতেছি, আপনারা এটা মাথায় রাখেন। এই ফ্যাসেট গুলো অনেক বেশি আসে। আজকে আমি প্রথম যে ফ্যাসেটটা বললাম এটাও পাওয়া যায়, এই এখনকার যে ইয়েটা বললাম এই ফ্যাসেটটাও পাবেন। এই ধরনের অ্যাক্টিভিটিস, এই ধরনের কর্মকাণ্ড নিয়েও বাচ্চারা আসবে, বড়রাও আসে। আরো দুই একটা ফ্যাসেট বলবো। প্রতিদিন অ্যালুমিনা ইউজ করা যায়, আপনারা যদি এটাকে চিনতে পারেন। প্রায় ইউজ করা যায়। যারা 10টা 20টা রুগী দেখেন, ডেফিনেটলি একটা তো পাওয়া উচিত। আমরা ওটাকে কিন্তু হাইসোমাসের দিকে নিয়ে যাচ্ছি। অনেকে তো প্লাটিনা বলেনি, প্লাটিনার সাথে মিলে যায়, হ্যাঁ, কিন্তু আমরা যেহেতু জানি না এই কারণে এটাকে মিলাতে পারি না। তো যাক, বাচ্চাটার কাপড় তোলাকে আপনারা নেকেড বলেছেন। হ্যাঁ, নেকেড নিয়ে আমি আলোচনা করতেছি না, নেকেডের বিষয়টা আলাদা থাকে। আমি আপনাদেরকে শেখাইছিলাম রুটা পড়াতে যে কমিউনিকেটিভ। আপনারা বড়দের কমিউনিকেটিভটা বুঝেছেন, ছোটদের কমিউনিকেটিভটা বুঝেন। বড়দের কমিউনিকেটিভ বারবার দেখাবে, কথা কম হবে, কাজ বেশি, এটা আপনারা বুঝেছেন, সংজ্ঞাও মুখস্থ করে ফেলেছেন, কিন্তু প্র্যাকটিক্যাল থিংটা মাথার মধ্যে আসেনি। বাচ্চা কি করছে, সবকিছু কিন্তু ভালো ভালো মা ছাড়া ছেড়ে ফেলছে, সেটাকেও সে বোঝাচ্ছে। বিশেষ করে তার পিঠের চুলকানি, হ্যাঁ, সেটা সে বললো, এবং কোনো প্রকার বিরক্তি ছাড়া সে কিন্তু ফুপু দুবার কাপড় চাললো, একবার হাঁটুর উপরে কাপড় তুললো, একবার পিঠের কাপড় খুলে দেখালো, সে কিন্তু দেখতে দিল। এটি কিন্তু কমিউনিকেশনের ইয়ে, সে কিন্তু কমিউনিকেট করছে। যে জায়গাগুলো মা অ্যান্সার দিতে পারছে না, তার কাছে মনে হচ্ছে যে না পর্যাপ্ত আনসার হচ্ছে না, সেই জায়গায় সে কিন্তু আনসার, মানে কমিউনিকেশনের মাধ্যমে সেটা ডাক্তারের কাছে, আমার কাছে সে প্রকাশ করতেছে। তাহলে এই বাচ্চাটা কিন্তু খুবই কমিউনিকেটিভ বাচ্চা। ঠিক আছে, এরপরে মূলত এখানে অনেকগুলো রুব্রিক্স ফিট করা যায়। আমার ইচ্ছাও আছে এখানে আপনাদের 2-3টা রুব্রিক্স শেখানোর। ঠিক আছে, আমি রুব্রিক্স গুলা পরে শেখাচ্ছি। তার আগে কেন অ্যালুমিনা দেওয়া হচ্ছে, আমার কিন্তু রুব্রিক্স লাগেনি। আপনারা শুধুমাত্র এই জিনিসটা, এই সারাংশটা যদি মনে রাখতে পারেন, তাহলে যে কোনো কেসে আপনারা অ্যালুমিনা দিয়ে রেজাল্ট পেয়ে যাবেন। জাস্ট ওষুধ সিলেকশন করতে করা হয় ওষুধের নেচার দেখে, ওষুধের যে মূল প্রকৃতি, সেই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। রাখতে পারলে আপনি হবেন। আমার কাছে অ্যালুমিনা লোয়ার পটেন্সি নাই, আমি অ্যালুমিনা 6 দিয়েছিলাম, 6 এর একটা ডোজ দিয়েছিলাম, পরের দিনই রেজাল্ট, এবং পরে 15 দিন তাকে প্লাসিবো দেওয়ার পরে একদম পুরো নাই হয়ে গেছে। তো আমি কোন বিষয়ের উপরে ভিত্তি করে অ্যালুমিনা দিলাম নেচার, সেটা আমি আপনাদেরকে বলি। অ্যালুমিনার মূল প্রকৃতি কি, বেসিক নেচারটা কি, কেউ কি বলতে পারবেন অ্যালুমিনার বেসিক নেচারটা কি? কারো মাথায় আসছে? অ্যালুমিনার বেসিক নেচার হচ্ছে, আমাদের রুব্রিক্স আছে অ্যালুমিনা দেখেন। হ্যাঁ, ভাঙে না কিন্তু নষ্ট হয়ে যায়। হ্যাঁ ভাঙে না, মস্কে যায়। তাহলে ভাঙে না মানে কি, কখন ভাঙে না, কেন ভাঙার প্রশ্নটা আসলো? কারণ তার সে একটা চাপে আছে, চাপ না থাকলে তো ভাঙার জায়গা আসছে না, তার মানে কি ডমিনেশন, তাই না? অ্যালুমিনিয়ার বেসিক জায়গাটা হচ্ছে ডমিনেশন, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, বেসিক নেচার হচ্ছে এরা অন্যের নিয়ন্ত্রণে চলে যাওয়া বা নিয়ন্ত্রণে থাকার ভয়, এটাই তার মূল জায়গা। কেন? কারণ এরা কারো কর্তৃত্ব মানতে চায় না, কর্তৃত্ব মানতে চায় না, কিন্তু পরিস্থিতির কারণে, অর্থাৎ সে বর্তমানে দুর্বল, এই কারণে তাকে অন্যের ডোমিনেশনে চলে আসতে হয়। আর ডোমিনেটিং অবস্থায় ডোমিনেটেড করার শক্তি, মানে যে ডোমিনেট করছে তাকে, তার ইচ্ছা অনুযায়ী তাকে আচরণ করতে বাধ্য করতে হয়। এটা মাথার মধ্যে রাখবেন, যে তাকে ডোমিনেট করতেছে, যার ডোমিনেশনের আন্ডারে সে চলে যাচ্ছে, ভালো করে বুঝেন, যার নিয়ন্ত্রণে, মানে আমার বাবা মাও তো আমার মানে অথরিটি, তাই না? কিন্তু আমার বাবা মা তো আমার উপরে নিয়ন্ত্রণ করে না, ওইভাবে ডোমিনেশন করে না।
কিন্তু অ্যালুমিনার গার্জেন বা তার অথরিটির ডোমিনেশনে তার ওই অথরিটির ইচ্ছা অনুযায়ী তাকে চলতে বাধ্য হতে হয়। হ্যাঁ, কিন্তু যে মুহূর্তে ওই আধিপত্য, ওই ডোমিনেশন তার মাথা থেকে চলে গেছে, আলাদা হয়ে গেছে, অমনি সে সাথে সাথে কালক্ষেপণ না করেই সে স্বাধীনভাবে তার মধ্যে যে চলার আকাঙ্ক্ষাটা থাকে সে ওই অনুযায়ী চলতে থাকে। এখানে কি হলো, মা ডোমিনেট করছে না, তুমি চুলকাবা না, চুলকালে মার লাগাও, মার লাগিয়ে দিল, তার মানে কি সে ডমিনেট করছে, মাকে দেখে ভয় পাচ্ছে না, এটা চুলকাচ্ছে, মনে চুলকাচ্ছে, সে হাত চুলকাচ্ছে না, হাত নেই এভাবে বসে আছে চুপ করে। মা যদি 24 ঘন্টা থাকে 24 ঘন্টা সে চুলকাবে না। যে মাত্রই মা তার কাছে নাই তখন সে কি করছে, তখন সে মহাসুখে চুলকাচ্ছে, ফুপু কিন্তু বলে দিল। হ্যাঁ, এটা হলো একদম, মানে আপনি পুরা কেসের যদি সারাংশ এইভাবে একটা লাইনে আনতে পারেন, আপনি কিন্তু অ্যালুমিনা দিয়ে দিতে পারবেন। যখনই তার উপর থেকে আধিপত্য বিস্তারকারী শক্তিগুলো দূরে সরে যাবে বা দুর্বল হয়ে পড়বে, তখন সে তার ইচ্ছা অনুযায়ী কাজ করবে। এটা হলো অ্যালুমিনা। এই বাচ্চাটাও ঠিক এরকম আচরণ করছে। মায়ের বকাবকি, মায়ের মায়ের ভয় তার মনের মধ্যে কাজ করে। এখানে শত ইচ্ছা থাকা সত্ত্বেও সে চুলকাতে পারে না। চুলকানোর কি মন চায়, কিন্তু চুলকাতে পারি না। এটা কিন্তু ডেলুশন চার্ম এন্ড ক্যান নট ব্রেক দ্য স্পেল না। ডেলুশন চার্ম এন্ড ক্যান নট ব্রেক দ্য স্পেল হলে সে চুলকাতেই থাকতো, স্পেল তো দিত না, ব্রেক করতো না। জোর করে রূপ বিশ্বাস আসা যাবে না। হ্যাঁ, এই বাচ্চা কি করলো, যে মুহূর্তে মা চলে যাচ্ছে অমনি মহাসুখে চুলকাচ্ছে, চুলকাচ্ছে, অথবা দেখা যাচ্ছে আর কন্ট্রোলই হচ্ছে না, তখন সে আড়ালে যায় চুলকাচ্ছে, ফুপু যেটা বললো, তাই না? তো এরকম হচ্ছে রেজাল্ট। এখন দেখেন এখানে কিছু শেখার আছে এই কেসের মধ্যে। এই রুব্রিক্স গুলা, আমি তো রুব্রিক্স নিয়ে ওইভাবে চিন্তা করি না, ওইভাবেই না, আপনাদের শেখানোর জন্য বলতেছি। আমাদের একটা খুব সুন্দর রুব্রিক্স আছে, দেখেন। দেখেন রুব্রিক্সটা হচ্ছে ফেয়ার পিপল of behind him, fear people of behind him might hit him, fear that people of behind him might hit him, fear that people। মানে কি, এটাকে যদি ছোট্ট করে একটা লাইনে মানে করি, মানে তার পেছনে দাঁড়িয়ে থাকা লোক তাকে আঘাত করতে পারে, এটা থেকে সে ভয় পায়। তার পিছনে হিট হিম, তাকে আঘাত করতে পারে, এখান থেকে সে ভয় পায়। এক লাইনে বলে দিলাম। তো এখানে কিভাবে এটাকে ফিট করা যায়, এই বাচ্চাটা তার মা চুলকাতে নিষেধ করেছে, কিন্তু যখনই মা থাকে না তখনই সে চুলকায়, বা তার যদি চুলকানোর প্রয়োজন পড়ে তখন সে আড়ালে গিয়ে, মায়ের আড়ালে গিয়ে সে চুলকায়। কারণ সে মনে করে সে যদি তার মায়ের সাথে চুলকায় তাহলে মা তো হিট করবে, মা তো বকবে, মা তো মারবে। তার ফুপু কি বললো, যে বাচ্চাটা মাকে খুব ভয় পায়, আর বাচ্চা কি বলছে, মা মারবে, মা মারে, মা মারবে। এটাই হলো এই রুব্রিক্সটা। এই ভালো করে মিলান, খুব ঠান্ডা মাথায় মিলান, দেখেন মিলে যাবে। এরপরে আরেকটা রুব্রিক্স আমরা এখানে নিতে পারি, অনেক রুব্রিক্স নেওয়া যায়, আমরা এক ছোট্ট করে আলোচনা করি। ফেয়ার পিনস অফ, ফেয়ার পিনস অফটা কি, পিনস অফ এখানে কি, পয়েন্টেড থিংস ইকুয়াল টু পয়েন্টেড থিংস, তাই না? পিনসটা কি, হোয়াট ইজ পিন? পিন মানে কি, পিন মানে হচ্ছে সুই, তাই না? পিন মানে সুই। পিন কি, সুই চিনি না, সুচ আমরা যে সেলাই করি, আলপিন, তাই না? এই হলো পিন। তাহলে পিন কি, পিন হলো এমন একটা ধারালো বস্তু, এমন একটা ধারালো বস্তু কি করে, পিন কি করে, পিন হচ্ছে, পিন আমি আপনাকে পিন মারলাম, পিন মারলে কি হবে, আপনি কি অনেক বেশি আঘাত পাবেন, আপনার কি গুরুতর ক্ষত সৃষ্টি হবে? ডেফিনেটলি নট। পিন ধারালো বস্তু ডেফিনেটলি, কিন্তু এর আঘাতে আপনার খুব বেশি ব্যাঘাত হবে না, খুব বেশি ব্যথার সৃষ্টি হবে না। এটা আমি যদি আপনাকে ফুটা করি, খোঁচা দিই, তাহলে এক ধরনের তীক্ষ্ণ এবং এক ধরনের ক্ষণস্থায়ী, অল্প ক্ষণের যন্ত্রণা তৈরি হয়। আপনি ইনজেকশন দিচ্ছেন, ওটাও তো এক ধরনের পিন। কি হয়, যখন ঢুকান খুব তীক্ষ্ণ ব্যথা হচ্ছে, তাই না?
ব্যথাটা কতক্ষণ থাকে? হার্ডলি 1 মিনিট 2 মিনিট, তাই না? খুব ক্ষণস্থায়ী একটা যন্ত্রণা হয়। এর প্রভাব কিন্তু অনেক লম্বা সময় ধরে স্থায়ী হয় না। কিন্তু একজন ব্যক্তি এরকম ছোট্ট একটা পেরেশানি নিয়েও সে ভয় পাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে ওই মায়ের বিষয়টা থেকে। ঠিক আছে? এবার আরেকটা সুন্দর রুব্রিক্স এর কথা বলি। সেটা হচ্ছে ফেয়ার রাবার আরো রাবার সফট। ফেয়ার রাবার সফট। রাবার মানে কি? রাবার মানে হচ্ছে ডাকাত, ডাকাতের ভয়। এবার বলবেন যে এখানে আবার ডাকাত কই আসলো? তো মা আর ফুপু এখানে ডাকাত কোত্থেকে কে আসলো? এগুলো হলো সূক্ষ্ম ফিলিংস, সূক্ষ্ম ফিলিং। ডাকাতের ফিলিংসটা আপনাকে বুঝতে হবে। রাবার কাকে বলে, ডাকাত কাকে বলে। আমরা চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কিভাবে করি? একজন বলেন দেখি, চোর কি আর ডাকাত কি? আমরা ডেফিনেশন কিভাবে দিই চোর এবং ডাকাতকে? কেউ কি বলতে পারেন পার্থক্যটা ভাই, কি? চোর হচ্ছে না জানিয়ে চুরি করে, আর ডাকাত তো সরাসরি অস্ত্র ধরে। সরাসরি অস্ত্র ধরে, হ্যাঁ ঠিক আছে, সুন্দর। সরাসরি অস্ত্র ধরে মানে কি? অস্ত্র ধরা মানে কি? অস্ত্র ধরা মানে কি? মানে ডক্টর জিম্মি নাসির। করে। বল জিম্মি করে। প্রয়োগ। স্যার, চোর হ্যাঁ, বল প্রয়োগ। চোর বল প্রয়োগ। চোর গৃহস্থকে ভয় পায় আর ডাকাতকে গৃহস্থ ভয় পায় নাকি স্যার? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো বলেছেন। কিন্তু মূল ভাবনাটা কি? ডাকাত হলো তারা যারা জোর করে আপনার কাছ থেকে ছিনিয়ে নেয়। চোর, চোর কিন্তু জোর করে ছিনায় না, চুপ করে ছিনায় নাই। আপনি বুঝতেই পারবেন না কখন আপনার পকেট থেকে চলে গেছে, তাই না? আর ডাকাত আপনার কাছে জোর করে অস্ত্র ধরে হোক, যেভাবে হোক জোর করে ছিনায় নাই। প্রয়োজনে আপনাকে মারতেও পারে, আপনাকে স্ট্যাপ করতেও পারে, আপনাকে চাকুও মেরে দিতে পারে, আপনাকে শুটও করতে পারে, তাই না? ডাকাত প্রয়োজন হলে সেটা করতে পারে। তাহলে আপনার ভাবনাটা বুঝতে হবে। ডাকাত ওয়ার্ড দিয়ে গেলে হবে না। হ্যাঁ, আমার বাড়িতে ডাকাত পড়বে আর ফেয়ার ডাকাত নিয়ে নিবেন, তা কিন্তু হবে না। আপনাকে সূক্ষ্ম ভাবনাটা বুঝতে হবে। তাহলে ডাকাত কি বললাম? ডাকাত হলো সেসব লোক যারা জোর করে আপনার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয়, প্রয়োজনে আপনাকে মারতেও পারে। হ্যাঁ, তার কাছে, এই ডাকাতের কাছে আপনার কোনো ভাবনা, আপনার কোনো অনুভূতি, আপনার কোনো ইমোশন, আপনার কোনো ফিলিংস, আপনার কোনো লাভ, কোনো সম্মান থাকে না, কোনো কদর থাকে না। আপনার ইমোশনের কোনো কদর তার কাছে থাকে না, কারণ সে ডমিনেট করতেছে। ভালো করে বুঝেন, এই জায়গাটা বুঝতে হবে, না হলে আপনি কেসে ফিট করতে পারবেন না। ডাকাত এমন ব্যক্তি, তার মানে এটা আলটিমেটলি একটা ডোমিনেটর। ডাকাত হচ্ছে একটা ডোমিনেটর। আপনার ফিলিংস, আপনার ইমোশনের কোনো অনুভূতি, তার কোনো কদর তার কাছে নাই। সে প্রয়োজন আপনাকে মেরেও দিতে পারে। এটি হলো ডাকাত। তো এই বাচ্চার ক্ষেত্রে কি হলো? এই বাচ্চার ক্ষেত্রে ডাকাত কে? তার মা। তার মা। কি করে মা হলো? কি করে মা হলো? মা তাকে চুলকাতে দিচ্ছে না। চুলকাতে তো সে মজা পায়, কিন্তু মা তাকে জোর করে থামিয়ে দিচ্ছে, ধমক দিয়ে পিটুনিতে থামাই দিচ্ছে, প্রয়োজনে পিটুনিও দিচ্ছে। তার মানে কি? এই পিটুনি দিয়ে তার যে চুলকানোর মজা পাওয়া, তার যে ফিলিং, বাচ্চার ফিলিং, সেটাকে কেড়ে নিচ্ছে বা নষ্ট করে দিচ্ছে। তাহলে এই ফিলিংসটাই ডাকাতালা ফিলিংস এর সাথে মিললো কিনা? মিললো? রাবারই হলো। এইভাবে হচ্ছে হোমিওপ্যাথি অ্যানালজি করতে হয় সূক্ষ্মভাবে। চিন্তা, একটা চিন্তার সাথে আরেকটা চিন্তা, সাদৃশ্যতার ইংরেজি কি? অ্যানালজি, তাই না? এইভাবে আপনাকে মিলাতে হবে। হোমিওপ্যাথিতে অ্যানালজির বিদ্যা, সাদৃশ্য বিধান। আপনাকে এইভাবে সাদৃশ্যতা করে মেডিসিন সিলেকশন করতে হবে। আমি নিয়ে আপনাদেরকে শেখানোর জন্য বললাম, ক্ষেত্রগুলা মেলানোর জন্য বললাম। এইভাবে আপনারা যদি মিলান, দেখবেন যে অনেক অনেক রুব্রিক্স গুলা অটোমেটিক ফিট হয়ে যাচ্ছে। একটা রুব্রিক্সের সাথে একটা রুব্রিক্সের লেগে থাকে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন ডোমিনেশনের একটা বিষয় থাকে। ঠিক আছে? এই ডোমিনেশনের জায়গাটা আমরা কিন্তু অ্যালুমিনার মধ্যে পাই। অ্যালুমিনার একটা মজার প্রেজেন্টেশন হচ্ছে এদের ইগোটিজম। এটা কিন্তু খুব ইগোটিস্ট। দেখেন, ইগোটিজম, 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 ঠিক আছে? সেকেন্ড গ্রেড আছে, গ্রেড আমরা ফ্যাক্টর না। আমরা তার ইগোটিজম, এত ইগোটিজম দেখাই, আপনার কাছে মনে হবে অ্যালুমিনা প্লাটিনার মতো। যদিও আমি প্লাটিনা পড়াইনি, আমি প্লাটিনা পড়ালে দেখবেন যে প্লাটিনা কি মজার জিনিস। অ্যালুমিনা
প্লাটিনার মতো মনে হবে। অ্যালুমিনা অনেক সময় আপনারা অ্যালুমিনা পাবেন যে নিজের বাপের কথা, নিজের মায়ের কথা পর্যন্ত শুনবে না, তার ইগো এত লেভেলে। কিন্তু ওটার সময় আছে, স্থান কাল পাত্র ভেদে হয়। কিন্তু যতই তার ইগো থাক না কেন, শেষমেশ সে কিন্তু ডোমিনেট হয়ে যায়। ডোমিনেশনের কনসেপ্টটাই হলো অ্যালুমিনামের কনসেপ্টটাই হলো ডোমিনেশন। আমরা ডক্টর লুকের কনসেপ্টে আমরা পাই, আমি এটা দিয়ে দিচ্ছি, হয়ে গেল, আমরা কনসেপ্টে পাচ্ছি ডোমিনেশন। মাত্র ডোমিনেশনে 5টা মেডিসিন তিনি দিয়েছেন, ঠিক আছে? এটা কিন্তু সিনথেসিস রেপার্টরিতেই আমরা পাই, ওই যে কনসেপ্টের মধ্যে এটা আমরা পাই। অ্যালুমিনা একদম সুপার গ্রেডে আছে, ডোমিনেশন, তার প্রেজেন্টেশন আপনার কাছে প্লাটিনার মতন হবে। হ্যাঁ, এর আন্ডারস্ট্যান্ডিংটা, এই ডোমিনেশনের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো করে মনের মধ্যে গেঁথে নেন। ডোমিনেটেড প্লাটিনারও এরকম, মানে প্লাটিনাও এরকম ডোমিনেট হয়, কিন্তু প্রেজেন্টেশন দিয়ে আপনি বুঝে যাবেন কোনটা আলাদা করতে হবে। তো যাক, আমি একটা ছোট্ট কেস বলি। এই একটা ছোট্ট বাচ্চা আসছিল আমার কাছে, ছোট্ট বলবো না, 14-15 বছর বয়স, কিশোর আর কি, 7-8-এ পড়ে, 8-এ। তো তার ফ্যামিলির সাথে মূলত আমার ক্লাসমেটের মা আমার ক্লাসমেট ছিল। তো খুব মানে ঘনিষ্ঠ না, কিন্তু মোটামুটি ভালো, গুড আন্ডারস্ট্যান্ডিং। তো ছেলে ঢাকায়, এখানে দাদা বাড়ি নানা বাড়ি রাজশাহীতে। তো সে কম্পিউটারে খুব ভালো, প্রোগ্রামিং, এই বয়সে সে প্রোগ্রামিং জানে এবং সিকিউরিটি নিয়ে সে অনেক কাজ করে, বেশ ভালো। এবং সে মানে প্রফেশনাল ওয়ার্কও করে, সে আর্নও করে, হ্যাঁ, মানে অনেক ভালো। তো এটা আমি অনেক আগেকার কথা বলতেছি। তখন আমার একটা ছোট্ট ক্যামেরা, আমার অনেকেই দেখেছেন, আমার একটা ছোট্ট ক্যামেরা আছে, এতটুকু একটা ক্যামেরা, গোপ্রো। ওটা আমি টেবিলে রাখতাম, টেবিলে রেখে ভিডিও করতাম পেশেন্টের ইয়েতে। তো কিছু দুর্ঘটনা না, অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমি আর রেকর্ডিং গুলো করি না। তো আমি ওই গোপ্রোটা চালু করতে হয়, একটা প্রেসার দিয়ে চালু করে জাস্ট সামনে রেখে দিলে ওটার বোঝা যায় না। তো রাখার সময় সে দেখে ফেলছে, আমি জাস্ট চালু করে রেখে কেস্টিংটা শুরু করলাম। সে তাকালো এরকম করে। তো ক্যামেরাটা চালু হয়ে আছে, কেস টেকিং শুরু হয়ে গেছে, সে কিন্তু দেখছে, হ্যাঁ, কিছু বললো না। তো আমি যখনই তাকে প্রশ্ন করছি, তো মনে হচ্ছে যে ক্যামেরার সামনে গেলে যেরকম হয়, সে ওই রকম একটা হ্যাঁ, ঠিক আছে, জি, ভালো, জি, আচ্ছা, জাস্ট এইভাবে মাথা, মানে একটা দুটা ওয়ার্ডের বাইরে তার মুখ দিয়ে কথাই বাড়াচ্ছে না। যাই জিজ্ঞাসা করি বলেই না। আমি তার আঙ্কেল, ডেফিনেটলি সে মায়ের বন্ধু, সে তো ইয়ে করতে পারে, কিন্তু করছে না। এবার যাক, আমি জিজ্ঞাসা করলাম তার নেচার সম্পর্কে, তো বেশিরভাগ উত্তরই কিন্তু তার মা দিয়ে দিচ্ছে। আমি প্রথমে মনে করেছিলাম ক্যালকেরিয়া বা ওইদিকে যায় কিনা, তো মা উত্তর দিচ্ছে। মা বলতেছে সে এটা পছন্দ করে, ওটা পছন্দ করে, এই করে, ওই করে, এইভাবে কম্পিউটারে যায়, অনলাইনে এই করে, মানে একটার পর এক ফিরিস্তি দিচ্ছে। এটা আমি ওকে এটা খেতে দিই, ওটা খেতে বারণ করেছি, সে কথাগুলো শুনে ওই ইয়েগুলা পালন করে। আইসক্রিম, ওর ঠান্ডা লাগার বিষয় আছে, আইসক্রিম খেতে নিষেধ করেছি, সে কখনোই আমার সামনে আইসক্রিম খাবে না, এরকমটা না, ওরকমটা না, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথা বলতেছে। তো বুঝে গেছি মায়ের পুরা রিমোট কন্ট্রোলে চলে বেটা, পুরা মার রিমোট মায়ের হাতে। তো এই ক্ষেত্রে কি হলো, সে ডমিনেশন আছে, তার ইয়েটা হলো ডোমিনেশন। মার বারবার বলছে যে আমার মতন করে চলে, আমি যা বলি তাই করে, আমার মতন করে চলে, আমি যা বলি তাই করে। এটা দেখবেন আপনার পেশেন্টের মধ্যেও পাবেন, তার প্যারেন্টস, তার আইপিআর এর কাছ থেকে প্রশ্ন করলে পাবেন যে আমার মতন করে চলে, আমি যেটা বলি আমার কথার বাইরে ছেলে যায় না, আমি যেভাবে বলি। ধরেন যে 24 বছর 30 বছরের ছেলে মায়ের সাথে আসছে, আমি যেভাবে বলি আমার কথার বাইরে যায় না, এই পর্যন্ত কখনো সে আমার কোনো কথার অগ্রাহ্য করেনি, ডাইরেক্টলি বলে দেয়। মা বলে আপনার মাথায় কিন্তু তখন ডোমিনেশনের কথা আসতে হবে। তো তার সাথে কথা বলে মনে হলো যে বাচ্চার আসলে কোনো কথা বলার কিছুই নাই, কথা বলার কোনো
পাওয়ারই নাই, নাথিং টু সে। বাচ্চা কিছু বলবে, কিছু ইয়ে করবে না। সে কিন্তু প্রোগ্রামিং করছে, আবার সিকিউরিটি নিয়ে কাজ করে, অনেক জটিল জিনিস, সেটা নিয়ে সে কাজ করে। তো আমি একটা বিষয় অনেক অবাক হয়ে গেলাম। এক পর্যায়ে আমি তো বলেই ফেললাম, ওর মাকেই বলে ফেললাম যে তুমি থামো তো একটু, মানে বাচ্চাকে উত্তর দিতে দাও। আপনারাও কিন্তু করবেন, মা বলে যাবে মনে, মাকে থামাই দিবেন, প্লিজ একটু থামেন, একটু বাচ্চার সাথে কথা বলি। আমি বাচ্চাকে প্রশ্ন করলাম যে তোমার কোন জিনিসটা বেশি বিরক্তিকর লাগে, কোন জিনিসটা তোমাকে বেশি বিরক্ত করে, কোন জিনিসটা তোমাকে ইরিটেট করে। বাচ্চা জাস্ট এরকম ছিল, তো সোজাসুজি গোপ্রো এখানে রাখা আছে, গোপ্রোর দিকে তাকালো, তাকে একদম স্পষ্ট করে বলে এইরকম ফালতু জিনিস, মানে ফালতু না, একটা এরকম কি ওয়ার্ড, ফালতু জিনিস আমার একদমই পছন্দ না, আমি খুব ইরিটেট। তার কথাটা একদম রুড ছিল, খুব কর্কশ ভাবে সে ডেলিভারিটা দিল, একদম সরাসরি ডেলিভারি দিল, কথার মধ্যে কোনো ইমোশন ছিল না। এই কাজটা কেউ করতে পারে না। আমি তার মায়ের বন্ধু, আঙ্কেল, আবার ডাক্তার, সাথে তার একটু পছন্দ হয়নি। আমার ছেলে হলো কিন্তু বলতাম, সে কিন্তু বলে ফেলছে। তো আমার এরকম ফালতু জিনিস পছন্দই না। আর চেহারায় একদম, চোখে মুখে একদম, মানে এক্সপ্রেশন নরমাল, কোনো মানে এক্সপ্রেশন একদম সিরিয়াস, অন্য কোনো ইয়ে নাই, জাস্ট তার মাথায় আসছে, সে বলে ফেলেছে। আর ওই যে কথাবার্তা, হ্যাঁ ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, ভালো, এইরকম। তো মনে রাখবেন, এই এক্সপ্রেশনটা মনে রাখবেন যে একদম সিরিয়াস অ্যাটিটিউড। আমি মনে হয় অ্যালুমিনা পড়াতে যে বলেছিলাম যে নিউজ রিডাররা যেরকম করে এক্সপ্রেশন দেয়, তাই না? নিউজ রিডাররা কি মৃত্যুর কথা বলছে, কোনো এক্সপ্রেশন নাই, তাই না? হাসির কথা বলছে, তাও কোনো এক্সপ্রেশন নাই। নিউজ রিডার খালি নিউজ রিডিং করছে, এইরকম একটা ফিলিংস আপনার মধ্যে আসবে। এটা মনে রাখবেন। অ্যালুমিনা, নো এক্সপ্রেশন ইন হিজ ফেস, তার ফেসের মধ্যে আপনি কোনো ইয়ে পাবেন না। এই বাচ্চার ক্ষেত্রে আমরা খুব সহজেই কিছু রুব্রিক্স নিয়ে দিতে পারি, যেমন টুথ টেলিং দা প্লেন। আমার কি রেপার্টরি চালু নেই, আমি এটা দিয়ে দিচ্ছি। টুথ টেলিং দা প্লেন টুথ, আমাদের একটা রুব্রিক্স আছে। এইটা সরাসরি তার মনের মধ্যে ভিডিও করার বিষয়টা পছন্দ হয়নি, একদম ডাইরেক্ট মুখের উপরে বলে দিল, তাই না? ইগোটিজম আমরা দেখলাম। আর ডেলুশন, হেড বিলং টু অ্যানাদার নিলেই আমরা কিন্তু ইজিলি অ্যালুমিনার দিকে যেতে পারি। অ্যালুমিনার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা অ্যাফেক্টেশন দেখতে পাবেন। অ্যাফেক্টেশন, হ্যাঁ, সেটা খুব স্পেসিফিক কিছু রুব্রিক্স দেওয়া আছে, আমি একটু শেয়ার করি। রুব্রিক্স গুলা আমার কাছে কপি করা নাই। চালু হয়েছে। রুব্রিক্স কি? রুব্রিক্স হচ্ছে সে অ্যাফেক্টেশন কিভাবে ইয়ে করে। কনফিডেন্ট, খুব কনফিডেন্ট দেখাচ্ছে, কনফিডেন্ট অল্টারনেটিং উইথ ডিসকারেজমেন্ট, কনফিডেন্ট অল্টারনেটিং উইথ ডিসকারেজমেন্ট, কনফিডেন্ট অল্টারনেটিং উইথ টিমিডিটি। এগুলা দিয়ে কিন্তু সে তার অ্যাফেক্টেশনটাকে শো করে আর কি। তো আরেকটা ছোট্ট একটু আলোচনা করে, একটা কেসের কথা আলোচনা করে আমি চলে যাই। এই কেসটা এরকম যে আমার আসলে কি সকালবেলা একটু আমার হয় যে আমার 10টায় চেম্বার হলে আমার বাড়ি থেকে 2 মিনিট লাগে, আমি 10টাতেই বাড়াবো, এরকম একটা বিষয়। তো আমার একটু লেট হয়ে যায়। তো আমি গেছি, যে দেখি যে মানে আমাকে তো দেখা যাচ্ছে না, একদম চেয়ারে এরকম হয়ে 60 হয়ে এইভাবে একটা ছেলে, আর আমি শুয়ে আছি। তো আর পাশের চেয়ারে তার মা বসে আছে, আর তার বোন ওই চেয়ারের পাশে দাঁড়ায় আছে। আমি চেম্বারে ঢুকে আমার চেয়ারে যেই বসলাম, হ্যাঁ, তখন দেখতেছি যে এই ছেলেটা ধীরে 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 এরকম এসেছিল, তো ধীরে 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 মানে ইয়ে হয়ে গেল আর কি, নর্মাল কন্ডিশনে আসলো। বডি ল্যাঙ্গুয়েজটা এরকম ছিল, ধীরে ধীরে ধীরে। তো আমার কাছে মনে হলো যে টিমিডিটির দিকে আসলো নাকি, সাইলেশিয়া। আপনার কাছেও মনে হবে সাইলেশিয়া, প্রথম প্রেজেন্টেশনে সাইলেশিয়া মনে হবে, কিন্তু
এই সাইলিশিয়া মনে হলো এরা কিন্তু সাইলিশিয়ার বাপ। অ্যালুমিনাকে অনেকেই বলেছে যে ফাদার অফ সাইলিশিয়া। তার মানে আপনারা এত সাইলেশিয়া চিনছেন, কতগুলা অ্যালুমিনিয়ার মধ্যে দিয়ে চলে গেছে। তো তার প্রবলেম ছিল বেসিক্যালি, বোনও আছে দেখেন, মাও আছে, প্রবলেম ছিল তার পেনিসের সাইড দিয়ে এরকম ইরাপশন উঠছে, ফোটা 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 ফোটা, জাস্ট ধরেন যে রিংওয়ার্ম টাইপের ছোট ছোট র্যাশ উঠছে। তো দেখেন তার প্রবলেমের কথা বলতেছে তার মা। এই ছেলের বয়স 14-15, এটা একটা গোপন বিষয়। তার প্রবলেমের কথা তার মা বলতেছে। আমরা এরকম অনেক দেখি, আপনি এরকম অনেক কেস পাবেন, অনেক কেস পাবেন, বাচ্চা হোক, বড় হোক, কিশোর এবং বয়স্ক, ইভেন দেন বিবাহিত পুরুষের ক্ষেত্রেও পাবেন। বউ তার প্রবলেমের কথা বলতেছে, সেক্সুয়াল রিলেটেড প্রবলেমের কথা তার মা এসে বলতেছে। হ্যাঁ, আমার চেম্বারেও আছে, তার মা এসে এই সেক্সুয়াল রিলেটেড প্রবলেমের কথা। ভেবে দেখেন এইরকম এরা হয়। হ্যাঁ, এরকম ক্ষেত্রে আমরা পাই, আমরা যদি একটু দেখি, দেখবেন যে এই পার্সনদের নিজস্ব কোনো সে থাকে না। যা কিছু হচ্ছে, যা কিছু বলছে, যা কিছু ডিসাইড করছে, সবকিছু তার মা, তার বউ, মানে তার ডমিনেটিং যে পার্সন, সে করতেছে। তো অ্যালুমিনার এফেক্টেশনটা আপনারা তখনই দেখতে পাবেন, হ্যাঁ, যখন মা এগুলা কথা বলবে, বা বউ বা তার ডমিনেশন, তার সাথে যে আসছে অ্যাটেন্ডেন্স, সে যখন এরকম কথা বলে, আপনি জাস্ট তাকে ফোর্স করে তাকে থামায় দেন এবং তাকে ফোর্স করুন যে তুমি বলো, তুমি বলছো না কেন, তুমি বলো। তখন দেখবেন যে এরা এই এরকম একটা ধাক্কা দিবে, মুখটা চেপে। হ্যাঁ, এইটা দিয়ে অনেকে কিন্তু সাইলেশিয়ার দিকে চলে যায়। এই যে টিমিডিটির যে মানে মুখ চেপে একটা হাসি বা একটা ধাক্কা। হ্যাঁ, মানে আগের কি মা যখন বলছিল কনফিডেন্স ছিল, এবার আপনি যখন তাকে পুশ করলেন, তখন অল্টারনেট হয়ে কি হলো, বলতে যে টিমিডিটি চলে আসলো। এটাই হলো কনফিডেন্ট অল্টারনেটিং উইথ টিমিডিটি। এই ফেসেটটা মনে রাখবেন, এটা খুবই পাওয়া যায়। এই আমি যেটা দেখালাম, মা বলতেছে খুব কনফিডেন্স নিয়ে আছে, শুয়ে আছে, আছে তো আমার দাসীবান্দি যা হোক, বা আমার হেড তো ওখানে আছে। এবার আপনার কাজ হলো মাকে চাপিয়ে দেওয়া, থামিয়ে দেওয়া, খুব অল্প ভাবে, প্লিজ একটু আপনি থামেন, ওর কাছ থেকে শুনি, বা তাকে একটু ইনসিস্ট করেন কথা বল, তাকে একটু প্রেসার দেন। তখনই দেখবেন যে ওই ধাক্কাটা সে দিয়ে দিয়েছে। এইভাবে আমরা কিন্তু অ্যালুমিনাকে চিনতে পারি। আপনারা অ্যালুমিনা ইউজ করবেন, প্রচুর অ্যালুমিনা কেস পাওয়া যায়। শুধুমাত্র টয়লেট হয় না, ছোট বাচ্চার এই জায়গায় অ্যালুমিনাকে সীমাবদ্ধ রেখেন না। তো এই পর্যন্তই। আমি